ওকে, সো বলতেছে এখানে এ দেওয়া আছে এবং ডি দেওয়া আছে, এবং বলা হচ্ছে কি ধারকটিকে 2 মাইক্রোকুলম আধানে আহিত করা হলো। এইটার চার্জটা দেওয়া আছে, ধারকের চার্জটা দেওয়া আছে, এবং পাত দ্বয়ের বিভব পার্থক্য হচ্ছে তোমার পাওয়া গেছে কত 4 মিলিভোল্ট। আর প্রথমত বলছে ধারকটির মধ্যবর্তী স্থানের প্রাবল্য কত। আমরা জানি প্রাবল্যের সূত্র E ইজিক্যাল টু ভি বাই ডি। এটা থেকে খুব সুন্দর করে ভি দেওয়া আছে, ডি দেওয়া আছে, প্রথম ক্ষেত্রে বের করে ফেললাম প্রাবল্য। তো পরের প্রশ্নটা হচ্ছে কি এরকম, যে একজন স্টুডেন্ট কি করছে, সেই এই পাতের এখানে তো দুইটা পাত থাকে, ঠিক আছে, এই দুইটা পাতের প্রত্যেককে ইয়ে করছে। আগে প্রত্যেকের ক্ষেত্রফল ছিল 12 মিটার স্কয়ার, প্রত্যেকের এর সমান ছিল 12 মিটার স্কয়ার ছিল। এরপরে কি করছে ও, সেকেন্ড কেসে প্রত্যেক পাতকে সমদ্বিখণ্ডিত করছে। তার মানে এইটাকে দুই ভাগ করছে, এটাকে a বাই 2 বানাইছে, এটাকে a বাই 2 বানাইছে। কারণ আমরা যখন এইরকম সূত্রটা শিখি তখন আমরা এখানে যে এটাকে বলি, এটা হচ্ছে কি প্রতিটি পাত ধারকের ক্ষেত্রফল, প্রস্তুতের ক্ষেত্রফল। ঠিক আছে, দুইটা পাত ধারকের ক্ষেত্রফলই সমান হইতে হয়। তো সেকেন্ড কেসে কি করছে, এই পাত ধারকটাকে অর্ধেক করছে, এই পাত ধারকটাকে অর্ধেক করছে। ঠিক আছে, সো আগে ছিল কত 12 সেন্টিমিটার স্কয়ার, এখন কত হয়ে যাবে, এখন এই এটা হয়ে যাবে 6 সেন্টিমিটার স্কয়ার। সমদ্বিখণ্ডিত করে কি করছে সে, 0.5 মিলিমিটার ব্যবধান বিশিষ্ট দুইটা ধারকে রাখছে। আগে এদের মধ্যে ব্যবধান ছিল 2 মিলিমিটার, এখন সে এদেরকে কেটে অর্ধেক বানাইয়া এদের মধ্যবর্তী দূরত্বটা 0.5 মিলিমিটার বানাই দিছে। তারপর কি করছে, এখান তো দুইটা হয়ে গেল না, এটার অর্ধেক হয়ে গেছে। আগে যে একটা ছিল, এখানে মনে করে একটা ছিল, এখন হচ্ছে কি দুইটা পাতকে সমদ্বিখণ্ডিত করছে, এটাকেও সমদ্বিখণ্ডিত করছে, এটাও সমদ্বিখণ্ডিত করছে। তাহলে তার কাছে এইরকম দুইটা পাত, দুইটা পাত, দুইটা পাত এইরকম হয়ে গেল না। এই দুইটাকে ভেঙে সে আরো দুইটা বানাই ফেললো, চারটা বানাই ফেললো আরকি। দুইটাকে ভেঙে সে চারটা বানাইছে। চারটা বানানোর ফলে কি হয়েছে, চারটা বানানোর ফলে এখানে একটা ধারক ছিল আগে, দুইটা পাত মিলে একটা ধারক তৈরি হয়। সো এখন ধারক হয়ে গেছে দুইটা। ঠিক আছে, এখন সে কি করছে, এই দুইটাকে শ্রেণীতে যুক্ত করছে। তখন প্রশ্নটা হচ্ছে গিয়ে তোমার, ছাত্র কর্তৃক সৃষ্ট ধারক সমবায়, সমবায়ের ধারকত্বের সাথে পূর্বের ধারকত্বের তুলনা করো। পূর্বের ধারকত্ব তো খুব সহজ, পূর্বের ধারকত্বের সি ওয়ান, এটা হচ্ছে সি ওয়ান, এপসাইলন নট এ ওয়ান বাই ডি ওয়ান। আমাদের যে সূত্রটা জানি, সি ইজিক্যাল টু এ এপসাইলন নট বাই ডি, এই সূত্রটা বসায় দিবা। প্রথম ক্ষেত্রে এ ওয়ানটা ছিল যেরকম 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মিটার স্কয়ার, আর ডিটা ছিল 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এটা ছিল প্রথম ক্ষেত্রে সি ওয়ান। ঠিক আছে, এখন সেকেন্ড কেসে কি করছে, সেকেন্ড কেসে কি সে হচ্ছে গিয়ে তোমার দুইটা ইয়ে বানাইছে, পাত ধারক বানাইছে। এই যে দুইটা আছে, এই দুইটা হচ্ছে গিয়ে এই দুইটা হচ্ছে গিয়ে শ্রেণী সমবায়ে যুক্ত। তাহলে দেখো এদের এ ও সমান, ডি ও সমান, বুঝতেছো? এই যে এই যে দুইটা ধারক দেখতেছো, এই যে এইটারও এ ও এইটার এ এবং ডি, এ এবং ডি দুইটার সমান। তাহলে এদের ধারকত্ব সমান হবে, বুঝেই যায়। ঠিক আছে, এটার বলে দেওয়ার প্রয়োজন পড়ে না যে এটা এই দুইটা পাত ধারক আছে, এদের ধারকত্বটা সমান হবে, এটা বলে দেওয়ার দরকার পড়ে না। কারণ হচ্ছে কি, সে কি করছে, এই দুইটা ধারককেই তোমার অর্ধেক বানাইছে, অর্ধেক বানায় এবং এদের দূরত্বটা হচ্ছে 0.5 মিলিমিটার রেখে দুইটা ধারক বানাই ফেলছে। এই দুইটা ধারককে সে শ্রেণীতে যুক্ত করছে এখন। তো এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে মানে আমাকে বের করতে হবে এই দুইটার তুল্য ধারকত্বটা। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল যে কোনো একটা ধারকত্ব বের করে ফেলি, যে কোনো একটা ধারকত্ব বের করলে অপরটার ধারকত্ব জানা যাবে। এখানে বলা যায় যে দুইটা যে ধারক সৃষ্টি হয়েছে সেটার ধারকত্ব হচ্ছে সি টু, সি টু ইজ ইকুয়াল টু এ টু এপসাইলন নট বাই ডি টু। এ টুটা কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, আগে যেটা 12 ছিল। আর ডিটা হচ্ছে তোমার 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। এখন হচ্ছে এই যে দুইটা আছে, দুইটা ধারকত্ব ধারক দেখতেছো, এই দুইটারই ধারকত্ব হচ্ছে তোমার সি টু। সো এরা শ্রেণীতে যুক্ত আছে, 1 বাই সিএস ইকুয়াল টু 1 বাই সি টু প্লাস 1 বাই সি টু। দ্যাট মিন্স 2 বাই সি টু, অর্থাৎ সিএস ইকুয়াল টু সি টু বাই টু। ঠিক আছে, সি টু বাই টু পাওয়া গেল এত। তার মানে হচ্ছে গিয়ে তোমার এই যে দুইটা তুল্য ধারকত্ব পাওয়া গেছে 5.3 ইন্টু 10 টু দি মাইনাস 12 ফ্যারাডে, যেটা ছিল তোমার আগে এই যে একটা একটা থাকা অবস্থায় যে ধারকত্ব ছিল সেই ধারকত্বের সমান। বুঝা গেল? এইটাই হচ্ছে কি আমার ম্যাথ। আবার বলি প্রশ্নটা কি, প্রথমত ছিল একটা ধারক, মনে করো এরকম একটা ধারক ছিল। এই এই যে এটা বলা হচ্ছে যে এই এটা হচ্ছে কি তোমার দুইটা পাত ধারকের ক্ষেত্রফল। তো আমরা কি করছি, এইটাকে অর্ধেক করছি, এইটাকে অর্ধেক করছি, সমদ্বিখণ্ডিত করছি। তারপর ফলে কি হইলো, তোমার এইটা হয়ে গেল তোমার 6 থেকে 12, সরি 12 থেকে 6, আরেকটা হইলো 12 থেকে 6। এরকম আগে সম্পূর্ণটা ছিল 12 সেন্টিমিটার স্কয়ার, এখন 6 সেন্টিমিটার স্কয়ার দুইটা বানাইছি। এই দুইটাকে আবার একসাথে এড করছি, এবং এদের ডিসটেন্সটা আগে ছিল তোমার 2 মিলিমিটার, এখন আমি এই ডিসটেন্সটা করে ফেলছি 0.5 মিলিমিটার। বুঝা গেছে? এইটাই আর কি। ওকে, তাহলে আমরা এখন আমাদের ক্লাসে আসি। ওকে।
তো আজকে আমরা শুরু করব চলতড়িৎ। চলতড়িৎ চ্যাপ্টারটা হচ্ছে গিয়ে খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবং পরীক্ষায় প্রশ্ন মাস্ট থাকবে এই চ্যাপ্টার থেকে। সো এই চ্যাপ্টারটা আমরা একটু সময় নিয়ে ভালোভাবে পড়বো। ঠিক আছে? এই চ্যাপ্টারে বেশ কয়েকটা টপিকস আছে পরীক্ষায় আসার মতো। অবশ্যই আছে তোমার তুল্যরোধ সার্কিট সলভিং। এই চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট পার্ট। এডমিশন বলো আর এইচএসসি বলো, সার্কিট সলভিং। এইচএসসি তে খুব কঠিন সার্কিট দিবে না আশা করি। আর তোমার এই যে অ্যাডমিশনে তো খুব জটিল সার্কিট তোমাদের সলভ করতেই হবে। আমরা সার্কিট সলভিং করব। তারপর হচ্ছে গিয়ে তোমার আর এই চ্যাপ্টার থেকে আসতে পারে আবার কারশফের সূত্র আছে, একটা টপিকস, নতুন টপিকস বলা যায় এটাকে। কারশফের সূত্র, ওইটা বেশ ভালোভাবে শিখতে হবে। সবকিছু সার্কিট সলভিং এর সাথে রিলেটেড, কিন্তু আজকে আমরা সার্কিট সলভিং এর দিকে যাব না। আমরা চ্যাপ্টারের প্রথম অংশে কিছু আলোচনা আছে। একটা হচ্ছে গিয়ে তোমার রোদের উপর তাপমাত্রার প্রভাব, আর আরেকটা হচ্ছে যে তোমার জুলের তাপীয় ক্রিয়া, মানে হচ্ছে গিয়ে তোমার এটা হচ্ছে বিদ্যুৎ প্রবাহের উপর তাপের প্রভাব এরকম, বা বিদ্যুৎ প্রবাহের ফলে যে তাপ উৎপন্ন হয় ওইগুলা নিয়ে একটু আলোচনা। সো এটা হচ্ছে গিয়ে প্রিলিমিনারি টপিকস। এটা হচ্ছে গিয়ে তুমি চলতরিতে লেস ইম্পর্টেন্ট বাট ইম্পর্টেন্ট, মানে চলে চলে আসতে পারে এক্সামে। বিশেষ করে এই যে জুলের তাপীয় ক্রিয়ার সূত্রগুলো, এটা হচ্ছে গিয়ে তোমার চলে আসতে পারে। পুরাতন সিলেবাসে এই জুলের তাপীয় ক্রিয়ার যে চ্যাপ্টারটা ছিল ওইটা আলাদা, বিদ্যুৎ প্রবাহের তাপীয় ক্রিয়া এরকম একটা চ্যাপ্টার ছিল, আলাদা একটা চ্যাপ্টার ছিল। আর এখন হচ্ছে গিয়ে এই চ্যাপ্টারটাকে মানে একসাথে করে চলতরিতের সাথে দিয়ে দিছে। সো ফার্স্ট অফ অল চলতরিৎ পড়তে গেলে কয়েকটা কিওয়ার্ডের সাথে আমরা পরিচিত হয়ে নেই। যদিও আমরা 9-10 এগুলোর সাথে কিছুটা পরিচিত আছি। এখানে একটু ঝাপসা আছে, সমস্যা না। ঝাপসা হইলেও তোমরা বুঝতেই পারতেছো। এরকম ভাঙা ভাঙা দাগ, এটা হচ্ছে রোদ। রোদকে অনেকভাবে প্রকাশ করা যায়। না, না, এটা হচ্ছে নরমাল রোদ। আর এটা হচ্ছে পরিবর্তনশীল রোদ। পরিবর্তনশীল রোদটাকে কি? পরিবর্তনশীল রোদ হচ্ছে গিয়ে এটা অবশ্য পরিবর্তনশীল রোদ তোমাদের এখন জানা লাগবে না, এটার কাজ আমাদের নাই। পরিবর্তনশীল রোদ হচ্ছে গিয়ে আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি। ল্যাবে প্র্যাকটিক্যালি ইউজ করা হয় পরিবর্তনশীল রোদ। তোমরা যদি ইয়েতে নেটে সার্চ দাও, ইউটিউবে সার্চ দাও, তাহলে দেখবা বেশ বড় রিওস্টেট বলা হয় এগুলাকে। বেশ বড় একটা, মোটামুটি এরকম একটা যন্ত্রের মতো থাকে। এগুলা হচ্ছে গিয়ে পরিবর্তনশীল রোধ। পরিবর্তনশীল রোধটাকে হচ্ছে গিয়ে তোমার আর এরকম মানে পরিবর্তনশীল রোধ মানে কি? ফিক্স যে রোধ এটা হচ্ছে কি তোমার স্থির রোধ। স্থির রোধটা কি? মনে করো এটা হচ্ছে গিয়ে এগুলা খুব ছোট ছোট হয়, যেমন মনে করো 1 ওহম 2 ওহম। এগুলো হচ্ছে ফিক্সড, এগুলা রোধ চেঞ্জ করা যাবে না। আর এইগুলাতে হচ্ছে কি তোমার আর একটা স্কেল থাকে, এখানে একটা স্কেল লাগানো থাকে। আর এই প্রান্ত থেকে এই প্রান্তের স্কেলটাকে টানা হইলে তোমার রোধের মানটা হচ্ছে কি নিয়ন্ত্রণ করা যায়। তুমি যদি 10 ওহম চাও 10 ওহম দিতে পারো, তুমি 20 ওহম চাও 20 ওহম দিতে পারো। এরকম 100 ওহম পর্যন্ত দেওয়া যায়। আবার যদি বড় কোনো রিওস্ট্যাট থাকে এর চেয়ে বেশিও দেওয়া যায়। 300 500 এরকমও দেওয়া যায় রোধ। মানে সহজ কথা হচ্ছে গিয়ে তোমার এই ধরনের বড় বড় রোধগুলা, পরিবর্তনশীল রোধগুলা দিয়ে আমরা আমাদের পছন্দের মতো রোধ ইয়ে করতে পারি, সিলেক্ট করতে পারি। আর এগুলা হচ্ছে কি ছোট রোধ, এগুলা হচ্ছে কি ফিক্সড থাকে, ফিক্সড মানের রোধ থাকে। ধারক হচ্ছে কি এইটা, আমরা এটার সাথে পরিচিত হয়েছি লাস্ট ক্লাসে। কোষ, কোষ মানে হচ্ছে গিয়ে সেল, ব্যাটারি, এটার সাথে পরিচিত আছি। আহ, এগুলাকে বলা হচ্ছে একটা কোষ, আর অনেকগুলো কোষ মিলে হয় ব্যাটারি। এটার সাথে তোমরা পরিচিত আছো, ব্যাটারির সাইনটা হচ্ছে এরকম। এখানে থাকবে তোমার 4টা ইয়ের মতো। ঠিক আছে? আর কোষের ক্ষেত্রে বড় প্রান্ত যেটা, এটা হচ্ছে প্লাস, আর ছোট যে ইয়েটা প্রান্তটা হচ্ছে মাইনাস। এটা ট্রেডিশনালি এটাই বোঝায় নরমাল কোষের ক্ষেত্রে। আর বেসিক্যালি এই দুইটার মাঝে আমরা তেমন কোনো ডিফারেন্ট দেখবো না। আমাদের সার্কিটে যদি এই দুইটা, এইটা দিলেও যা, এটা দিলেও তা, সেম মিনিং করবে। যদিও দুই জিনিস ইয়ে করে। সার্কিটে যে কোনো একটা থাকলেই চলবে আমাদের। এই কোনো পার্থক্য নেই সার্কিটের ক্ষেত্রে। আর এটা হচ্ছে কি, চাবি। এটা আমাদের কাজে দেখবো আমরা। কিটা হচ্ছে কি তোমার সুইচ। আমরা যে সুইচ বলি না, আমাদের বাসায় সুইচ যে থাকে, এই সুইচটা হচ্ছে কি তোমার কারেন্ট বর্তনীর সাথে খুব ইম্পর্টেন্ট। যদি মনে করো হচ্ছে এই একটা বর্তনী, এই বর্তনীটা যে কারেন্ট মনে করো হচ্ছে এই দিক দিয়ে আসতেছে, এই কারেন্টটা এইদিকে এসে এই প্রান্তে যাবে কখন? যখন আমরা এই সুইচটাকে অফ করে দিব। মানে সুইচ অফ মানে হচ্ছে, সুইচ অফ বলতে কি বলবো, বর্তনী বন্ধ করা। এই জিনিসটা হচ্ছে একটু উল্টা টাইপের। মানে বলা হয় বর্তনী বন্ধ করলে, বর্তনী বন্ধ করা মানে সুইচ অন করা। বর্তনী বন্ধ করতেছে, এখানে যে আমি এটাকে নামাই দিব, এটা হচ্ছে বর্তনী বন্ধ করা। দ্যাট মিন্স সুইচ অন করা। ঠিক আছে? তখন হচ্ছে কি কারেন্ট হচ্ছে এইদিকে প্রবাহিত হবে। আর সুইচ অফ মানে বর্তনী অন করা। আহ, কথাটা একটু পেঁচানো লাগতেছে।
এইটা হচ্ছে গিয়ে খোলা বর্তনী। খোলা বর্তনী মানে কি? খোলা বর্তনী মানে আমি সুইচটা অফ রাখছি। আমরা যে নরমালি বলি না সুইচটা অফ করো। সুইচটা অফ করলে কি হয়? মনে করো বর্তনীটা আগে এরকম কানেক্টেড ছিল, এরকম কানেক্টেড ছিল। আমরা সুইচ অফ করা মাত্র এই কানেকশনটা খুলে ফেলি। তার মানে এই বিদ্যুৎ প্রবাহটা হচ্ছে না। আর সুইচ অন মানে হচ্ছে কি? অন মানে হচ্ছে যে আমরা এই বর্তনীটাকে সম্পূর্ণ করি। ঠিক আছে? এগুলো হচ্ছে বেসিক বিষয়। এগুলো 9-10 এও তোমরা জেনে আসছো। আর এমিটার হচ্ছে গিয়ে কি করে? বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করে। কোন একটা সার্কিটের সাথে এমিটার যদি লাগাই দেই তাহলে এটা ওই সার্কিটে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে এটা পরিমাপ করে। এমিটার এবং ভোল্টমিটার এগুলারও বেশ প্রভাব আছে সার্কিটে। আমরা যদি একটু হাই লেভেলের সার্কিট সলভিং করি তাহলে দেখাবো। আমি এই ক্লাসটা একটু বেশি সময় নিয়ে করব যেহেতু আস্তে আস্তে সবকিছুই দেখাবো। অ্যামিটার ভোল্টমিটার এগুলো হচ্ছে তোমাদের সিলেবাসে খুব বেশি নাই আলাদা করে, কিন্তু হচ্ছে আগের সিলেবাসে এই অ্যামিটার, ভোল্টমিটার, গ্যালভানোমিটার আর ম্যাগনেটোমিটার অনেকগুলা যন্ত্রের পরিচয়, ওই যন্ত্র রিলেটেড ম্যাথ এগুলো ছিল আগে। তো অনেক সময় অ্যাডমিশনে ওই আগের ম্যাথগুলো দিয়ে দেয়, এখন অবশ্য কমাই দিছে, আসে না তেমন একটা। সিলেবাসে না থাকলে এখন আর ম্যাথ দেয় না তেমন একটা, কারণ সিলেবাসের ভিতর থেকেই যথেষ্ট কঠিন প্রশ্ন করা যায়। আর ভোল্ট মিটারটা কি করে? ভোল্ট মিটার হচ্ছে গিয়ে তোমার সার্কিটের দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করে। আর গ্যালভানোমিটার কি করে? গ্যালভানোমিটার হচ্ছে গিয়ে জাস্ট বিদ্যুৎ প্রবাহের উপস্থিতিটা নির্ণয় করে। মনে করো হচ্ছে এই সার্কিটে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কি না, এই গ্যালভানোমিটারের একটা ইয়ে থাকে, কাঁটা থাকে, এই কাঁটাটা হচ্ছে গিয়ে নাড়াচাড়া করে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়। সো গ্যালভানোমিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহের উপস্থিতি নির্ণয় করে। আর কি, এটা হচ্ছে সংযোগবিহীন তার। এই যে দুইটা তার দেখতেছো, এইটা এই যে এইরকম দেখাচ্ছে, এটা হচ্ছে বোঝাচ্ছে যে এই তারটা এই তারের উপর দিয়ে চলে যাচ্ছে, এরকম হচ্ছে কি সংযোগবিহীন তার। আর এরকম যদি থাকে, এরকম থাকলে এই দুইটা তার সংযুক্ত তার। এই দুইটার মাঝে ডিফারেন্স আছে কিন্তু সার্কিটে, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। একটা তার যদি হয় এরকম থাকে, এরকম হয়ে এসে এরকম করে চলে যায়, তাহলে এটা সংযোগবিহীন তার। এইটা আর এইটা, এই দুইটা জিনিস কমপ্লিটলি ডিফারেন্ট দুইটা টার্ম, দুইটা জিনিস। এবং এইটা হচ্ছে কি ম্যাথ, যদি ম্যাথ করি আমরা এই টাইপের ম্যাথ করলে দেখবা যে এই সামান্য একটা জিনিসের জন্য পুরো ম্যাথটাই চেঞ্জ হয়ে যায়। কারণ হচ্ছে কি তোমার মনে করো একটা রোধের ইয়ে বের করতে দিল, আচ্ছা সার্কিট সলভিং এর সময় দেখাবো এগুলা। জাস্ট মনে রাখবা যে কখনোই এইটা আর এটা একই জিনিস না। ওকে, হ্যাঁ। এখন হচ্ছে গিয়ে তোমার একটা টার্মের জাস্ট সংজ্ঞা দিছি, প্রবাহ মাত্রা বা তড়িৎ প্রবাহ, যেটা একক সময়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় এটা কি বলা হয়? তড়িৎ প্রবাহ। ঠিক আছে? মনে করো কোনো একটা টি পরিবাহিতে টি সময় পরিবাহিত চার্জ হচ্ছে কিউ, তাহলে একক সময়ে পরিবাহিত চার্জ কত হবে? প্রবাহিত চার্জ হবে কিউ বাই টি। সো প্রবাহ মাত্রা আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি, এই ইকুয়েশনটার সাথে আমরা আগেও পরিচিত। আমরা 1 অ্যাম্পিয়ারের সংজ্ঞা 9-10 থেকে শিখে আসতেছি। সো কুলম্ব পার সেকেন্ড ইজ ইকুয়াল টু 1 অ্যাম্পিয়ার। সো একক অ্যাম্পিয়ার, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। সেখান থেকে আমরা পাই কিউ ইজ ইকুয়াল টু আইটি। কিউ ইজ ইকুয়াল টু আইটি টা আমরা কেমিস্ট্রিতে যথেষ্টবার ইউজ করে আসছি, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 4 যদি পড়ে থাকো। আর এটা আমরা ফিজিক্সে ইউজ করছি আগে। ওকে, সো আমরা এখন বইয়ের সাথে তাল মিলিয়ে পড়ি। বইয়ের প্রথম টপিকটা দেওয়া আছে রোদের উপর তাপমাত্রার প্রভাব। যদিও এইটা একটু কি বলা যায়, সিকোয়েন্স একটু ভঙ্গ করছে, কারণ হচ্ছে আমরা আহ, রোদটাকে এখানে পড়তেছি, আবার আমরা ওহমের সূত্রে গিয়ে আবার রোদের জিনিসপত্র পড়বো। তো যাই হোক, বইয়ের সিকোয়েন্স অনুসারেই আমরা যাই, সমস্যা না। আমরা তো বুঝি রোদটা কি। রোদ হচ্ছে গিয়ে পরিবাহীর যে একটা বিশেষ ধর্ম, পরিবাহীর যে ধর্মের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বিকৃত হয় তাকে বলা হয় রোদ। ঠিক আছে? এই চ্যাপ্টারের যে টার্মগুলো আমাদের পরিচিত, যেমন রোধ, চার্জ, প্রবাহ, এগুলো হচ্ছে কি আমি আর তেমন একটা বলবো না, কারণ হচ্ছে কি এগুলো তোমরা জানো। আর নতুন কোনো টার্ম আসলে আমরা ওইগুলাকে নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? আরেকটা জিনিস জানি আমরা, একটা প্রশ্ন আসে যে তোমার তাপমাত্রা বাড়ালে রোদ বাড়ে কেন? এরকম একটা কোয়েশ্চেন আসে না? আগে আসতো 9-10 এ 2 মার্কসের জন্য। এটার সহজ একটা সংজ্ঞা ইয়ে দিতা, ব্যাখ্যা দিতে তোমরা এরকম যে তুমি এখানে যদি তাপমাত্রা বাড়াচ্ছি তাহলে রোদ বাড়ে। ঠিক আছে? রোদ বাড়ে, কিন্তু হচ্ছে গিয়ে আহ কেন বাড়ে? বাড়ে হচ্ছে গিয়ে এই যে একটা তার, মনে করো এটা হচ্ছে একটা তার, এই যে বড় একটা যে দেখাচ্ছে এটা হচ্ছে তার মনে করো। এই তারের মধ্যে কি থাকে? অসংখ্য অণু পরমাণু থাকে। ঠিক আছে? এই তারের মধ্যে তো তারটা যদি হয় তোমার তামার তৈরি তার, কপারের, তাহলে কি হয়? তাহলে এই তারের মধ্যে তো কপারের অণুগুলো আছে, রাইট? সো এখন যদি এর মধ্যে দিয়ে ইলেকট্রন চলাচল করতেছে, তড়িৎ প্রবাহ মানে কি? ইলেকট্রনের চলাচল। তো এই তড়িৎ প্রবাহ চলার সময় কি হয়? এই অণু পরমাণুর সাথে সে কি করে? আহ সংঘর্ষে লিপ্ত হয়।
তো যদি সংঘর্ষটা বেশি হয়, সংঘর্ষটা বেশি হইলে তার ইয়েটা ইলেকট্রনের প্রবাহটা বিঘ্নিত হবে। সংঘর্ষটা যদি বেশি হয়ে যায়, এই অণুপরমাণুগুলোর মধ্যকার সংঘর্ষ যদি বেড়ে যায়, তাহলে ইলেকট্রন চলাচলের পথটা হচ্ছে কি তোমার, আর ইলেকট্রন চলাচলের সময় সে বেশি বাধার সম্মুখীন হবে। তো যত বেশি বাধার সম্মুখীন হবে, তত বেশি রোধ বাড়তে থাকবে। আর তাপমাত্রা বাড়াইলে কি হয়? আমরা জানি তাপমাত্রা বাড়াইলে যে কোনো পদার্থের মধ্যকার অণুপরমাণুগুলো হচ্ছে কি তোমার মুক্তভাবে ছোটাছুটি করা শুরু করে, বিক্ষিপ্তভাবে ছোটাছুটি শুরু করে। তো তখন হচ্ছে গিয়ে ইলেকট্রনের সাথে তাদের সংঘর্ষটা আরো বেশি হয়। এর ফলে হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রা বাড়াইলে রোধটা বাড়ে। কিন্তু হচ্ছে গিয়ে এইটাই ইম্পর্টেন্ট যে অনেক সময় এমসিকিউ দেয় যে নিচের কোনটি সঠিক বা সঠিক নয় এরকম। তো এরকম থাকতে পারে রোধ তাপমাত্রার সমানুপাতিক। কিন্তু এটা কিন্তু ভুল। রোধ তাপমাত্রার রোধ বাড়াইলে তাপমাত্রা বাড়ে, কিন্তু সমানুপাতিক সম্পর্কে বাড়ে না। সমানুপাতিক মানে কি? মনে করো যে এই রোধ আর এই টেম্পারেচার ডিরেক্ট সম্পর্ক। যত রোধ বাড়াবো তাপমাত্রা তত বাড়বে। গ্রাফে বসাইলে এটা হচ্ছে গিয়ে এরকম এরকম দেখা দিবে, সরল রেখা দিবে। আসলে সম্পর্কটা এরকম না, এরকম সরলরেখার সম্পর্ক না। এই জন্য হচ্ছে কি তোমার রোদ বাড়লে তাপমাত্রা বাড়লেও, রোদ বাড়ালে সরি তাপমাত্রা বাড়লে রোদ বাড়লেও আহ, রোদ এবং তাপমাত্রা পরস্পর সমানুপাতিক সম্পর্ক না, এরকম সম্পর্ক না। একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা হচ্ছে কি আমরা এই এখন দেখবো। তার আগে রোদের উষ্ণতা সহগটা দেখে ফেলি। রোদের উষ্ণতা সহগের সংজ্ঞা কি বলতেছে, যে 0°C তাপমাত্রার একক রোদের কোনো পরিবাহীর তাপমাত্রা যদি 0°C তাপমাত্রার 0°C তাপমাত্রায় আচ্ছা রোদের একক কি? ওহম। তার মানে কি 1 ওহম মানের কোন একটা পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে, মানে প্রতি একক বৃদ্ধিতে তার রোদের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ বলে। মানে হচ্ছে 0°C তাপমাত্রায় 1 ওহম মানের একটা পরিবাহী আছে, 1 ওহম রোধের কোন একটা পরিবাহী আছে। সেই পরিবাহীর তাপমাত্রা 0 থেকে 1°C বৃদ্ধি করলে, 1°C বৃদ্ধি করলে রোদের যে বৃদ্ধি ঘটে সেটাকেই বলা হচ্ছে তোমার আর ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ। একে আলফা দ্বারা প্রকাশ করা হয়। আমি ব্যাখ্যা দিচ্ছি এখানে, বইয়ে ব্যাখ্যাটা দেওয়া নাই, বইয়ে জাস্ট ডিরেক্ট সূত্রটা লেখা। মনে করো 0°C তাপমাত্রায় কোনো একটা পরিবাহীর রোধ হচ্ছে R0, আর নট, এটাকে বলা হয় 0°C তাপমাত্রার পরিবাহীর রোধ আর নট। তাহলে θ°C তাপমাত্রায় তার পরিবাহীর রোধ হবে কত? আর থিটা। ঠিক আছে? অবশ্যই আর থিটাটা বড়, কারণ হচ্ছে তাপমাত্রা বাড়াইলে রোধ বাড়ে, এটা আমরা জানি। সো রোধ বৃদ্ধি ইকুয়াল টু হবে কত? আর থিটা মাইনাস আর নট। তাহলে আমরা দেখলাম আর নট রোধের তাপমাত্রা থিটা বৃদ্ধিতে রোধ বৃদ্ধি পাইছে কত? আর থিটা মাইনাস আর নট। এখন অতএব লেখা যায় আর নট রোধের তাপমাত্রা একক বৃদ্ধিতে রোধ বৃদ্ধি হচ্ছে তোমার আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই থিটা। এখন একক রোধের তাপমাত্রা একক বৃদ্ধিতে রোধ বৃদ্ধি হবে কত? আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। এইটাই হচ্ছে আমার ওকে। ও শিট, কি হলো? এটাই হচ্ছে আমার আলফা, যেটা আমরা একটু আগে বলছিলাম, এই যে রোদের উষ্ণতা সহগ। তোমরা এখন সংজ্ঞার সাথে মিলাই দেখো তো এই টার্মটার মিল আছে কিনা। এই যে আমি এই 3টা লাইন লিখছি এখানে, সংজ্ঞাটা দেখো। 0°C তাপমাত্রার একক রোদের কোন পরিবাহীর তাপমাত্রা প্রতি একক বৃদ্ধিতে তার রোদের যে বৃদ্ধি ঘটে তাকে ওই পরিবাহীর উপাদানের রোদের উষ্ণতা সহগ বলে। তো দেখতেই পাচ্ছ তাপমাত্রা এবং তোমার রোদের সম্পর্কটা কিন্তু সমানুপাতিক না। সমানুপাতিক হইলে আমরা এরকম একটা সুন্দর ইকুয়েশন পাইতাম, y = mx + c। মনে করো হচ্ছে এই থাকতো তোমার তাপমাত্রা, আর এইখানে থাকতো আর, এরকম কিছু একটা থাকতো। ঠিক আছে? বা সাথে ধরো মনে করো হচ্ছে গিয়ে একটা টার্ম এক্সট্রা হিসেবে থাকতো, কনস্ট্যান্ট টাইপের এরকম কিছু একটা থাকতো, এবং আরেকটা কনস্ট্যান্ট এরকম থাকতো। মানে y = mx + c রেখার সমীকরণ আসতো। কিন্তু এখানে দেখো এটা কিন্তু y = mx + c রেখার টাইপের সমীকরণ না। অ্যাকচুয়ালি রোদের সাথে তাপমাত্রা সম্পর্কের ইকুয়েশনটা হচ্ছে কি আমরা একটু ডিরাইভ করে পাবো। এটা হচ্ছে কি রোদের উষ্ণতা সহগ আলফা এর সমীকরণ, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা। তো এখানে এইগুলোর পরিচয় কি বলে ফেলি। আর থিটাটা হচ্ছে কি তোমার θ°C তাপমাত্রায় রোদ, আর নটটা হচ্ছে 0°C তাপমাত্রায় রোদ। এবং তো বলেই হলো আর থিটা মাইনাস আর নট, আর নট থিটাটা হচ্ছে কি তোমার রোদের উষ্ণতা সহগ। তো প্রত্যেকটা উপাদানের, প্রত্যেক পদার্থের উপাদানের রোদের উষ্ণতা সহগটা হচ্ছে কি তোমার কনস্ট্যান্ট থাকে। প্রত্যেকটা উপাদানের জন্য ভিন্ন ভিন্ন, মানে হচ্ছে কি তামার জন্য একটা, কপারের মানে কপারটার তামাতে কি, জিঙ্কের জন্য একটা, ম্যাঙ্গানিজের জন্য আরেকটা, বা অন্য কোনো কিছু হলে আরেকটা। মানে প্রতিটা উপাদানের জন্য তোমার এই আলফা এর ভ্যালুটা, রোদের উষ্ণতা সহগের ভ্যালুটা ভিন্ন ভিন্ন হবে।
এবং এটার একক কি হবে খেয়াল করো, এটা তো আর থিটা মাইনাস আর নট, এটা হচ্ছে রোধের একক, এটা ওহম হবে, এটা এই আর নট যেটা এটা ওহম হবে, ওহম ওহম কাটা যাবে, নিচে থাকবে তাপমাত্রা। তাপমাত্রার একক যদি আমরা কেলভিন এককে প্রকাশ করি তাহলে এটার একক হবে পার কেলভিন, এই যে রোদের উষ্ণতার সহগ। আর যদি আমরা এটাকে ডিগ্রি সেলসিয়াসে প্রকাশ করি থিটাটাকে, তাহলে এটা হবে পার ডিগ্রি সেলসিয়াস। এখন এইটাকে একটু সামান্য ক্যালকুলেশন করো, তাহলে আর থিটা মানে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ হবে আর থিটা ইজ ইকুয়াল টু আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা। এইটাই হচ্ছে কি তোমার রোধ এবং তাপমাত্রার সম্পর্ক। তো দেখো এটা কিন্তু সমানুপাতিক সম্পর্ক না। দেখো আর নট একটা টার্ম আছে আর নট প্লাস আলফা থিটা, এটা হচ্ছে রোদের সাথে তাপমাত্রার সম্পর্ক। এক second। সরি। তো এইটাই হচ্ছে আমার রোদ এবং রোদের উষ্ণতা সহগ এবং তার সাথে এই যে তাপমাত্রার সম্পর্কটা দেখলাম আমরা। সো দেখি আমরা এই রোদের উষ্ণতা সহগের তাৎপর্য কিছু লাইনে দেওয়া আছে, যদি কখনো প্রশ্নে আসে। রোদের উষ্ণতা সহগের একটা তাৎপর্য খুব ভালো আছে, দেখো যদি হচ্ছে কি তোমার এই ইয়েটা আলফাটা যদি পজিটিভ হয় তাহলে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে রোদ বাড়ে। এটা কেমনে বুঝলাম, দেখো এই আলফাটা পজিটিভ হওয়ার শর্তটা কি, শর্তটা হচ্ছে যে তোমার এই যে আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই আর নট থিটা, এরকম ছিল ইকুয়েশনটা, রাইট? তো দেখো এই জিনিসটা পজিটিভ হইতে হবে, উপরের যে জিনিসটা এটা পজিটিভ হইতে হবে। তো যদি এটা পজিটিভ হয় তাহলে হচ্ছে কি তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে ওই পরিবাহী রোধটা বাড়ছে, কারণ এটা হচ্ছে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধ। ঠিক ঠিক আছে, তাহলে থিটা ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধটা 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রোধের চেয়ে বেশি। সো তাপমাত্রা বাড়াইলে রোদের মানও বাড়ছে। ঠিক আছে। তো ধাতব পদার্থের ক্ষেত্রে আলফাটা হচ্ছে ধনাত্মক। ধাতব পদার্থ কি আছে, আমাদের তামা আছে, জিঙ্ক আছে, তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এই এটসেট্রা এটসেট্রা, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে কি তোমার আর ধাতব পদার্থ। ধাতব পদার্থগুলো হচ্ছে কি তোমার আর এই রোদের উষ্ণতা সহগের ভ্যালুটা পজিটিভ হয়, মানে এগুলোর ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে রোধটাও বাড়ে। আর অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে হচ্ছে তাপমাত্রা বাড়লে রোধ কমে। তাপমাত্রা বাড়ালে রোধ কমে কারণ হচ্ছে কি এইগুলার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে এদের বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। আর তোমরা জানো বিদ্যুৎ পরিবাহিতা আই এবং আর পরস্পর কি ব্যস্তানুপাতিক, রাইট? যদি রোধ বাড়ে তাহলে আইটা কমে যায়, মানে প্রবাহটা কমে যায়, আর প্রবাহ কমলে রোধ বেড়ে যায়। সো সেমিকন্ডাক্টর হচ্ছে ডিটেইলসটা তোমরা চ্যাপ্টার 10 এ পড়বা, কেন হচ্ছে কি তোমার তাপমাত্রা বাড়লে এদের রোধ কমে। জাস্ট আমি এটা বলি, সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে তার ইয়েটা বেড়ে যায়, পরিবাহিতাটা বেড়ে যায়, তড়িৎ প্রবাহটা বেড়ে যায়। So, তড়িৎ প্রবাহ বাড়া মানে কি, রোধটা কমা। এবং কেন বাড়ে কমে এগুলা হচ্ছে কি চ্যাপ্টার 10 এ বেশ ভালো ডিটেইলস করা আছে। আহ, ওইটা আমরা চ্যাপ্টার 10 এ পড়বো, বা তোমরা একটু দেখে নিতে পারো এখন চাইলেও। জাস্ট মনে রাখবা যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে রোধ কমে। তাপমাত্রা বাড়লে রোধ কমে তার মানে কি, আহ, এই আর থিটাটা হচ্ছে আর নটের চেয়ে ছোট হয়ে যাবে, রাইট? তাপমাত্রা বাড়াচ্ছি কিন্তু রোধটা কমতেছে। মনে করো এটা ছিল আর থিটা 5 ওহম, কিন্তু আর মানে আর নট ছিল 5 ওহম আর আর থিটা হচ্ছে 2 ওহম। তাহলে 2 মাইনাস 5 কত? 2 মাইনাস 5 হচ্ছে তোমার -3। সো এই কারণে আলফাটা নেগেটিভ আসবে। সো এই কারণেই অর্ধপরিবাহী যেমন জার্মেনিয়াম, সিলিকন, এদের ইয়েটা ঋণাত্মক হয়, রোদের উষ্ণতা সহগটা ঋণাত্মক হয়। আর রোদের উষ্ণতা সহগের একটা তাৎপর্য দেখবা লেখা থাকে বইয়ে, যে এই অমুক পদার্থের আর রোদের উষ্ণতা সহগ এত বলতে কি বোঝায়।
এটা বোঝায় যে 0°C তাপমাত্রার কোনো ওই ওই মানে মনে করো তা বলছে। আচ্ছা আমি দেখি বই কি বলা আছে। হ্যাঁ, বইয়ে একটা এক্সাম্পল দেওয়া আছে যে টাংস্টেনের রোদের উষ্ণতা সহগ 4.5 × 10⁻³ পার কেলভিন বলতে কি বোঝায়? এটা বোঝায় যে 0°C তাপমাত্রার 1 ওহম রোধ বিশিষ্ট একটা টাংস্টেনের তারের তাপমাত্রা 1 কেলভিন বাড়ালে এর রোধটা 4.5 × 10⁻³ ওহম বৃদ্ধি পায়। এটা 2 মার্কসের কোয়েশ্চেনে আসতে পারে। এই ধরনের যতগুলো প্রশ্ন দেখবা যে এটা বলতে কি বোঝায়, এগুলো একটু ভালো করে পড়ে রাখবা। এগুলো 2 মার্কসের কোয়েশ্চেনে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে। আচ্ছা, আর এটা হচ্ছে কি তোমার অতি পরিবাহিত, এগুলো তোমাদের বইয়ে লেখা আছে। সুপার কন্ডাক্টর এটা কি? এটা সংজ্ঞাটা হচ্ছে যে সকল পদার্থের রোধ অতি নিম্ন তাপমাত্রায় শূন্যে নেমে আসে। শূন্যে নেমে আসে মানে কি? এটার কোনো রোধ নাই, এটার প্রচুর পরিমাণে এর মধ্যে তড়িৎ প্রবাহিত হবে, সো এদেরকে বলা হয় অতি পরিবাহী। আমরা বলি সুপরিবাহী বা কুপরিবাহী। সুপরিবাহী কাদেরকে বলি? যাদের মধ্যে দিয়ে খুব সহজে তড়িৎ প্রবাহ চলাচল করতে পারে, এদেরকে বলে সুপরিবাহী। আর এটার হচ্ছে কি রোধ জিরো, নিম্ন তাপমাত্রায় হচ্ছে কি তোমার এটা রোধ জিরো, দ্যাট মিন্স এরা হচ্ছে অতি পরিবাহী, সুপার কন্ডাক্টর। সো এটা এই পদার্থের এই ধর্মকে বলা হয় অতি পরিবাহিতা। একটা ইম্পর্টেন্ট এমসিকিউ মনে রাখতে পারো, 4.2 কেলভিন তাপমাত্রার নিচে পারদ হচ্ছে অতি পরিবাহী। সো এটা এমসিকিউ আসতে পারে যে কত তাপমাত্রার নিচে হচ্ছে কি তোমার পারদ সুপার কন্ডাক্টর হিসেবে কাজ করে। আনসার হচ্ছে 4.2 কেলভিন। সো আমি এই যে একটু অংশ নোট করছি তোমাদের বই থেকে, এটা করছি কারণ হচ্ছে কি দেখো এইগুলো কিন্তু তোমাদের বইয়ে আছে, আমি আবার বই থেকেই নোট করে রাখছি। আমি এটা বলার জন্য যে ফিজিক্সে তোমরা কি নোট করতেছো নাকি আমি জানি না, তবে ফিজিক্সেও নোট করে রাখা প্রয়োজন আছে। তো এগুলা কি হয়, তোমার পরীক্ষা যখন হয় তখন বইটা আর এত বেশি পড়তে হয় না। তুমি তোমার নোট খাতাটা দেখলেই তুমি মনে করতে পারলা। বইটা অবশ্যই রাখবা পাশে, বাট তোমার এটা ইজি লাগে পরীক্ষার সময় যদি নিজে নিজে লেখো। তো অনেকে মনে করে যে বইই আছে তো সবকিছু, তো আমি কেন লিখবো? কিন্তু লিখলে একসাথে দুইটা কাজ হয়। এটা হচ্ছে তোমার আমরা জানি যে উম, মানে একবার লিখলে তোমার জিনিসটা মাথায় বেশি ভালোভাবে গেঁথে যায়, আর নিজের লেখাটা হচ্ছে গিয়ে পড়তে বেশ সুবিধা লাগে, ওইটা খুব তাড়াতাড়ি আত্মস্থ হয়ে যায়। এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো এটা একটা চেষ্টা করবা নোটগুলা একটু করে রাখার, ঠিক আছে? তো আরেকটা কাজ করতে পারো, ফিজিক্সের তো বই দুইটা বই না হলেই চলেই না। আহ, যে যেই যাই বলো, ফিজিক্সের দুইটা বই পড়তেই হয়। সো একসাথে দুইটা বই যদি মিলিয়ে নোট করে রাখতে পারো তাহলে তো বেশ ভালো হয়। তুমি তোমার তখন আর দুইটা বই একসাথে পড়তে হয় না, কারণ আমরা হচ্ছে গিয়ে একটা বইকে হচ্ছে গিয়ে তোমার প্রায়োরিটি দিই, ওইটাকেই মেইন বই হিসেবে পড়ি, আর আরেকটা সহায়ক হিসেবে রাখি। তো তোমার পরীক্ষার সময় তো আর এত সময় থাকে না যে দুইটা বই একসাথে দেখবো। আগে থেকে যদি মানে সহায়ক যে বইটা, ওইটার যে ইম্পর্টেন্ট টপিকস গুলো এগুলো যদি খাতায় নোট করা থাকে তাহলে খাতাটা দেখে ফেললে আর কি শেষ। আর তোমার মেইন বইটা যেটা তুমি সবসময় পড়ো ওইটা পরীক্ষার সময় দেখে পড়লা, এরকম করতে পারো। আচ্ছা যাই হোক, আহ এটার কিছু সহজ ম্যাথ দেখি আমরা। এগুলো সূত্রে বসাইলেই ম্যাথ হয়ে যায়, এখান থেকে কঠিন কোনো ম্যাথ নাই। আহ, রোদের উপর তাপমাত্রার প্রভাব থেকে 25°C তাপমাত্রায় টাংস্টেন তারের রোধ হচ্ছে 65 ওহম, আর 200°C তাপমাত্রায় এর রোধ কত হবে? এবং দেওয়া আছে টাংস্টেন রোদের উষ্ণতা সহগ এত, 4.5 × 10⁻³ পার ডিগ্রি সেলসিয়াস। তো প্রথমত দেওয়া আছে R1 = 65 ওহম, তাপমাত্রা বৃদ্ধি θ1 25°C। তো আমরা জানি কি R θ = R0 1 + আলফা থিটা। এই প্রশ্নে আমাদের আর নটটা নাই। আর নট যদি জানা থাকতো তাহলে দেখো আমি খুব সুন্দর মতো এটা বের করে ফেলতাম, 200°C তাপমাত্রার রুটটা। আর নট জানা থাকলে আমরা খুব সুন্দর করে আর নট বসাইতাম, 1 প্লাস আলফা কত, আলফা হচ্ছে তোমার দেওয়াই আছে, আর থিটাটা হতো 200, এটা বসাই আমরা বের করে ফেলতাম। তো এখানে আর নটটা দেওয়া নাই, দেওয়া আছে 25°C তাপমাত্রার তারের রোধ। তো 25°C তাপমাত্রাটা কিন্তু আর নট না, এটা হচ্ছে কি তোমার আর থিটা, সেখানে থিটাটা হচ্ছে তোমার 25°C। তো এখানে আমাকে দুইটা ইকুয়েশন বসাইতে হবে। প্রথম ক্ষেত্রে আর থিটা 1 = আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা 1। এখানে আর থিটা 1 যেটা সেটা হচ্ছে তোমার 65 ওহম, আর থিটা 1 যেটা সেটা হচ্ছে তোমার 25°C। এই থিটা 1টা কি 0 থেকে 25°C এর পার্থক্যটা, সেটা হচ্ছে তোমার থিটা 1 25°C তাপমাত্রা বৃদ্ধি, এই জন্য এটা লেখা আছে। আর আলফা তো হচ্ছে দুই ক্ষেত্রে সমান। আর থিটা 2 যেটা সেটা হচ্ছে তোমার এই 200°C তাপমাত্রার রোধ, আমাকে এই আর থিটা 2টা বের করতে হবে, এবং এই থিটা 2টা হচ্ছে তোমার 200°C। তো আমরা যদি এখানে 2 এবং 1 কে ভাগ করে দিই তাহলে এই আর নটটা কেটে যাচ্ছে, আমার এই আর নটটা না বের করেই আমি আমার প্রশ্নটা করতে পারি।
অথবা অনেকে চাইলে কি করতে পারো, এখানে আর থিটা 1 থেকে যে 25 ডিগ্রি সেলসিয়াস থেকে এখানে তো তুমি 65 ওহম দেওয়া আছে, আর থিটা 1 আলফা এর ভ্যালু দেওয়া আছে, থিটা 1 এর ভ্যালু হচ্ছে 25, এখান থেকে তুমি আর নটটা বের করে তারপরে এই ইকুয়েশনে বসায়ও বের করতে পারো আর থিটা 2 টা। সো এটা করার দরকার নাই। আমরা এক কাজ করলাম, একটাকে আরেকটা দিয়ে ভাগ করে এই আর নটটাকে কেটে দিলাম। তাহলে আর থিটা 2 ডিভাইড বাই আর থিটা 1 ইজ ইকুয়াল টু আসবে 1 প্লাস আলফা থিটা 1 আলফা থিটা 2 ডিভাইডেড বাই 1 প্লাস আলফা থিটা 1। তো সবকিছুর ভ্যালু দেওয়া আছে, ক্যালকুলেশন করো। অতএব আর থিটা 2 ইজ ইকুয়াল টু, এই যে সম্পূর্ণটা ক্যালকুলেশন করলে আসবে 152/89 ইনটু আর থিটা 1 এর ভ্যালুটা ছিল 65 ওহম। সো এটা বসায় দাও, যেটা আনসার আসলো সেটা হচ্ছে কি তোমার 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই পরিবাহীর রোধ। আহ, এরপরের প্রশ্নটাও সহজ একদম। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের কুণ্ডলীর রোধ যথাক্রমে 26 ওহম এবং 27.12 ওহম। কুণ্ডলীটির তাপমাত্রা গুণাঙ্ক কত? ওই তাপমাত্রা গুণাঙ্কই মানে হচ্ছে রোধের উষ্ণতা সহগ। আচ্ছা, এক সেকেন্ড। আচ্ছা, এক সেকেন্ড, এক সেকেন্ড। আচ্ছা, তোমরা কি ম্যাথটা দেখেছো? আহ, একদম সহজ ম্যাথ। তো আগের আগের ম্যাথ থেকেই যে দুইটা ইকুয়েশন ছিল, এই যে আমরা ভাগের ইয়ে পর্যন্ত নিয়ে চলে আসছি। দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেওয়া আছে আর 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোদ দেওয়া আছে। সো আমরা এটাকে ক্যালকুলেশন করে আর নটটা কেটে যাবে। তো থাকবে আর টু ডিভাইড বাই আর ওয়ান ইজ ইকুয়াল টু 1 প্লাস আলফা থিটা 2 ডিভাইড বাই 1 প্লাস আলফা থিটা 1। সবকিছু দেওয়া আছে। আর টু 27.12 ওহম, আর ওয়ান 26 ওহম, থিটা 2 হচ্ছে তোমার 40 ডিগ্রি সেলসিয়াস, থিটা 1 হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস। আমাকে এখান থেকে ক্যালকুলেশন করে আলফাটা বের করতে হবে, আর কিছু না। উভয় পক্ষকে গুণ দিয়ে দিলাম। আর আলফা আর টু ইন্টু 1 প্লাস আলফা থিটা 1, আর 1 ইন্টু 1 প্লাস আলফা থিটা 1। সাবধানে ক্যালকুলেশনটা করতে হবে। আলফা এখান থেকে আলফা কমন নিছি। আচ্ছা, এখানে কি করছি, আর টু মাইনাস আর ওয়ান করছি। তাহলে এই জিনিসটা আর টু আলফা থিটা 1 এটাকে মাইনাস করে এই পাশে নেওয়া হয়েছে। তাহলে আলফা কমন নিলে আর ওয়ান থিটা 2 মাইনাস আর টু থিটা 1 ইজ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান। এখানে এই জিনিসটা ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে আলফার ভ্যালুটা আসছে 3.09 ইনটু 10 টু দি মাইনাস 3 ডিগ্রি সেলসিয়াস পার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই তাপমাত্রা গুণাঙ্ক, রোদের উষ্ণতা সহগ, এই সবগুলো হচ্ছে কি একই কথা। এখন আসি আমরা জুলের তাপীয় ক্রিয়াতে। জুলের তাপীয় ক্রিয়াটাতে, আচ্ছা এখানে একটু ঝাপসা আছে, আমি বই থেকে সূত্রটা দিয়ে দিছি, এক্সাক্ট সূত্র। জুলের তাপীয় ক্রিয়ার ক্ষেত্রে আমি যদি বলি, তা এখানে তিনটা সূত্র আছে। একটা হচ্ছে প্রবাহ মাত্রা সূত্র, একটা হচ্ছে রোধের সূত্র, আর একটা হচ্ছে সময়ের সূত্র। এগুলো কিসের সাথে সম্পর্কিত? এই সূত্র সবগুলা দেওয়া হয়েছে যে তোমার তাপ প্রবাহের ফলে কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয়, তাহলে কি হয়, ওই পরিবাহিতে তাপ উৎপন্ন হয়। এটা তোমরা নিশ্চয়ই জানো। যদি একটা আমরা সামান্য একটা চার্জারও যদি একটু সময় কারেন্টের মধ্যে রাখি, কোনো একটা সুইচের মধ্যে রাখি, তাহলে দেখা যায় সেটা গরম হয়ে যায়। তার মানে কি হয়েছে, ওই এটার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়েছে, তার ফলে তাপ উৎপন্ন হয়েছে। তো এই যে তাপটা উৎপন্ন হয়, এই তাপের সাথে তড়িৎ প্রবাহের কিছু সম্পর্ক নিয়ে বিজ্ঞানী কে জুল বিজ্ঞানী জুল একটা পরীক্ষা করেছেন। সো হ্যাঁ, এই এই জন্য হচ্ছে কি তোমার উনার নাম অনুসারে এটাকে দেওয়া হচ্ছে তোমার জুলের তাপীয় ক্রিয়ার সূত্র। জুলের একটা কাহিনী আছে, মেবি আমি কয়েকদিন আগে পড়েছিলাম। জুল ছিলেন আহ, মানে খুব সায়েন্স ইন্টারেস্টেড পারসন। আর তার বাবার একটা ইয়ের কোম্পানি ছিল, ওয়াইনের কোম্পানি ছিল। তো ওই ওয়াইনের কোম্পানির দায়িত্বে যখন তিনি ছিলেন,
তো তখন হচ্ছে কি তিনি এইসব বিভিন্ন এক্সপেরিমেন্ট করে এই জিনিসপত্রগুলো পাইছিলেন। সাউন্ড নাই, আমি তো মাইক্রোফোন ইয়ে করছিলাম। শোনা যাচ্ছে এখন? হ্যালো, আসছে? ওকে, যাই হোক, আমি বলতেছিলাম এই সূত্রের আবিষ্কারকের কথা বলতেছিলাম, জুলের কথা বলতেছিলাম। যাই হোক, সূত্রগুলো হচ্ছে এরকম। এইচ দিয়ে এখানে তাপ উৎপন্ন তাপকে বোঝাচ্ছে, আই দিয়ে প্রবাহ মাত্রাকে বোঝাচ্ছে, আর দিয়ে রোধ বোঝাচ্ছে, আর সময় দিয়ে টি বোঝাচ্ছে। প্রবাহ মাত্রার সূত্র এটা হচ্ছে কি তোমার, আর এই সূত্রটা হচ্ছে এরকম যে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, এই যে এইচটা হচ্ছে কি উৎপন্ন তাপের পরিমাণ ওই বিদ্যুৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার। তখন হচ্ছে আর এবং টিটা স্থির থাকবে। আর রোধের সূত্রের সময় এইচ ইজ প্রপোর্শনাল টু হচ্ছে কি তোমার আর আর এটা আর বোঝা যাচ্ছে না, তো বইয়ে দেওয়া আছে, একটু পরে আমি আবার দিছি এটা। এখানে হচ্ছে আই এবং টি স্থির থাকবে। আর সময় সূত্রটা হচ্ছে কি তোমার এইচ ইজ প্রপোর্শনাল টু টি। তার মানে হচ্ছে কি যতক্ষণ ধরে তড়িৎ প্রবাহিত হবে তাপমাত্রা তত বেশি হবে, এটা তো বুঝাই যাচ্ছে, আমরা বুঝতেই পারতেছি। এবং এটাও খুব ভালোভাবে বোঝা যায় যে রোধ যত বেশি হবে তোমার উৎপন্ন তাপের পরিমাণও তত বেশি হবে, কারণ তত বেশি বাধার সম্মুখীন হবে এবং তত বেশি সংঘর্ষ হবে, তাপমাত্রাটা তত বেশি হবে। এগুলো হচ্ছে আমরা কমন সেন্স দিয়ে বুঝতে পারি। যেমন তড়িৎ প্রবাহ যত বেশি পরিমাণে প্রবাহিত হবে তাপও তত বেশি উৎপন্ন হবে। এই সূত্র তিনটিকে একসাথে করে আমরা লিখতে পারি এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কয়ার আর টি। আই স্কয়ার আর টি এইভাবে লেখা যায়। তারপর হচ্ছে এই যে এই এইচটাকে লেখা যায় তোমার ইকুয়ালস টু লেখা একটা ইকুয়ালস দিয়ে লেখা যায় আই স্কয়ার আর টি, মানে তুমি একটা কনস্ট্যান্ট ধরো, সেই কনস্ট্যান্টের দিয়ে এটাকে লেখা যায় আই স্কয়ার আর টি। আচ্ছা, একটু পরে দেখাচ্ছি এগুলাকে, মানে এই সূত্রটা কিভাবে আসছে এই সূত্রগুলো একটু প্রুফ দেখে। আচ্ছা, এখানে হচ্ছে কি তোমার আর একটা দুইটা বিন্দু আছে, এ বিন্দু এবং বি বিন্দু, এদের মাঝখানে একটা রোধ আছে। এখন এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ পরিমাণ চার্জকে আনতে কৃত কাজ W ইকুয়াল টু ভি কিউ। আমরা জানি কাজের সাথে তোমার বিভবের সম্পর্ক W ইকুয়াল টু ভি কিউ। আই পরিমাণ বিদ্যুৎ যদি টি সময় ধরে প্রবাহিত হয়, তাহলে আমরা কিউটাকে কি লিখতে পারি? কিউটাকে লেখা যায় আইটি। সো W ইকুয়াল টু লেখা যায় ভিআইটি। এই সূত্রগুলো আমরা ইয়েতে শিখে আসছি, চ্যাপ্টার 5 এ মেবি শিখছি। আচ্ছা, না শিখলে নাই, এখন আমরা শিখলাম। W ইজ ইকুয়াল টু আসলো ভিআইটি, এই যে কিউটাকে আইটি দ্বারা রিপ্লেস করে। তারপর আবার ভিটাকে কি লেখা যায়? ভিটাকে লেখা যায় আই স্কয়ার, মানে ভিটাকে লেখা যায় আইআর, ওহমের সূত্র থেকে। ওহমের সূত্র এখনো পড়ি নাই, কিন্তু আমরা তো 9 10 পড়ে আসছি, সেখান থেকে লেখা যায়। ওহমের সূত্র কিন্তু আবার পড়বো সামনে, আবার ভি ইজ ইকুয়াল টু আইআর লেখা যায়, তো এটা মিলে হয়ে যায় আই স্কয়ার আরটি। ঠিক আছে, আবার কি করা যায়? আবার লেখা যায় আইটাকে এইভাবে লেখা যায়, আইটাকে লেখা যায় বি স্কয়ার বাই আর স্কয়ার। আই স্কয়ারটাকে লেখা যায় বি স্কয়ার বাই আর স্কয়ার। তো এখানে আর স্কয়ার আর আর একটা আর কাটা গিয়ে এখানে নিচে থাকে আই একটা আর। সো W ইজ ইকুয়াল টু লেখা যায় বি স্কয়ার বাই আর টি। সো যদি প্রবাহ মাত্রা ও রোধকে ব্যবহারিক এককে প্রকাশ করা হয়, তাহলে W ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি জুল। ঠিক আছে, ব্যবহারিক একক কি? তোমার মনে করো হচ্ছে যে আইটাকে এম্পিয়ারে, আরটাকে ওহমে, আর টিটাকে সেকেন্ডে যদি প্রকাশ করো, তাহলে W ইজ ইকুয়াল টু হবে আই স্কয়ার আর টি জুল। তার মানে আমরা এই যে কাজের তিনটা ইকুয়েশন পাইলাম। W ইজ ইকুয়াল টু ভিআইটি, W ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, W ইজ ইকুয়াল টু ভি স্কয়ার